হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা জানো ত্রিপুরায় প্রায় 10,323 জনের শিক্ষকের চাকরি হারায় এবং এটা সুপ্রিম কোর্টের রায় ছিল এবং তারা আজ পর্যন্ত চাকরি ফিরে পাননি। তো এই কেসটা আজকে স্টাডি করব যে কোন সমস্ত শিক্ষক চাকরি হারান, কেসের ভিত্তি কী ছিল এবং পরবর্তীতে সরকার কি পদক্ষেপ নিয়েছিল, সুপ্রিম কোর্ট কোন কেসের ভিত্তিতে বা কোন বিষয়টাকে যুক্তি করে চাকরিটা বাদ দেন এবং তারা চাকরি পেয়েছেন কি পাননি, এর পরিণতি কী, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে এই কেসের অর্থাৎ 9, 10, 11, 12-এর যে কেসটা চলছে তার সঙ্গে প্রাইমারির কেসের কি সম্পর্ক রয়েছে, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও থেকে তুমি অনেক ইনফরমেশান পাবে, বুঝতে পারবে। চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, এই যে ত্রিপুরায় যে 31শে মার্চ 2020 সালে সুপ্রিম কোর্টের রায় আসে, যেখানে 10,323 জন শিক্ষক চাকরি হারায়, যেখান থেকে সমস্ত শিক্ষককে বরখাস্ত করা হয়। তো রিজন কী ছিল? রিজনটা হচ্ছে, ত্রিপুরার যে গভর্নমেন্ট ছিল অর্থাৎ মানিক সরকার, তিনারা 3 বছর বিশেষ করে 2010, 2012 এবং 2014 সালে শিক্ষক নিয়োগ করেন। 2010 সালে টিজিটি অর্থাৎ 9, 10-এ 4,700 জন এবং পিজিটি 958 জন। এটা 958 জন হবে না, এটা 1,111 জন চাকরি দেন এবং 2012 সালে 958 জন, 2014 সালে প্রাইমারি টিচার 4,223 জনকে চাকরি দেন। ঠিক আছে, এই ছিল গণ্ডগোল। এই 3টে ইয়ারে যে শিক্ষক নিয়োগ করা হয় এর ভিত্তিতে কেস করা হয়েছিল। কি ছিল কেসটা? এবং এই চাকরিটা দেয়া হয়েছিল ত্রিপুরার যে 2002 সালে অর্থাৎ 3 সালে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী দেয়া হয়। তৎকালীন যুগে কিন্তু ফ্রি এডুকেশন অ্যাক্ট 2009 ইমপ্লিমেন্ট অলরেডি অন্যান্য স্টেটে হয়ে গেছে, কিন্তু ত্রিপুরা তখনও কিন্তু ইমপ্লিমেন্ট করেনি, বিশেষ করে 2012 সালে এবং 2010 সালে। তো এই দুটো অ্যাক্টও আমি বোঝাবো যে কী রয়েছে। এদের চাকরি হারায়, তাহলে এই সমস্ত শিক্ষকরা, তাদের প্রায় 10,323 জন শিক্ষক চাকরি হারান। ঠিক আছে, আচ্ছা, কেসের ভিত্তি কী ছিল? দেখো, 2002 সালে যে নিয়ম ছিল, ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট অ্যাক্ট 2002 সালের যে নিয়ম ছিল, সেই নিয়মের ভিত্তি ছিল, মানে কেসের ভিত্তি ছিল, অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হবে 3টে প্রসেসে, 3টে মেন ভিত্তি ছিল। একটা ভিত্তি কী ছিল? প্রথম কথা হচ্ছে মেরিট, যেখানে কোনো রিটেন এক্সাম হবে না। তুমি ভাবো মেরিটে হবে বাট রিটেন এক্সাম হবে না। কীরকম? তুমি তোমার মার্কশিট সাবমিট করলে পার্সেন্টেজ ওয়াইজ। সেকেন্ড হচ্ছে সিনিয়রিটি, এটাও মানলাম, সিনিয়রিটি বয়স্ক অনুযায়ী, যাদের বয়স বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর স্টেজ হচ্ছে নিডি। এবার কারা নিডি নয়, এটা ডিফাইন করবে কে? সে বোর্ড বা শিক্ষা দপ্তর বা সোজা গল্প ত্রিপুরা সরকার। তুমি আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এই 3টে প্যারামিটারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ জেনারেলি দেখা যায় না, যদিও মেরিট এবং সিনিয়রিটির ভিত্তিতে তো দেখা যায়, বাট নিডি এর ভিত্তিতে কিন্তু জেনারেলি দেখা যায় না। তো কি করা হলো, এই 3টের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশ করা হলো। এই লিস্টের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হলো, তার সঙ্গে রিক্রুটমেন্ট করা হলো। যাই হোক, রিক্রুটমেন্ট তো হয়ে গেল। যখন রিক্রুটমেন্ট হয়ে গেল তখন কিছু শিক্ষক যারা অ্যাপ্লিকেশান করেছিলেন শিক্ষক হওয়ার, চাকরি পাওয়ার জন্য, তারা তো বাতিল হলেন। তাদের মধ্যে 58 জন শিক্ষক লোয়ার কোর্টে কেস করলেন। কী নামে কেস করলেন? যে এই 3টে যে প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে আমরাও পড়ছি এবং আমরাও যোগ্য। কাদের যোগ্য? যারা চাকরি পেয়েছেন তাদের সমতুল্য যোগ্য, তো আমাদেরকেও চাকরি দেওয়া হবে। এটা ছিল কেসের ভিত্তি। তো লোয়ার ক্ষেত্রে যখন আবেদন করা হলো, সব কিছু দেখানো হলো এবং এই 58 জন তিনারা মানে সফল হলেন যে তিনারাও যে যোগ্য, অর্থাৎ তিনি যে কেসগুলো, ক্রাইটেরিয়াগুলো ছিল তাদের মধ্যে ইনারাও পড়েন, যে তাদেরও নিডি আছে, তারপরে মেরিট আছে, সিনিয়রিটি আছে, তারাও চাকরি পাবেন। তো এই লোয়ার কোর্ট পরামর্শ দিলেন যে আপনারা এদেরকে চাকরি দিন। ঠিক আছে, বাট প্রবলেমটা কি হলো, যে ত্রিপুরার তৎকালীন যে শিক্ষা দপ্তর এবং গভর্নমেন্ট এই 58 জনকে চাকরি দিতে নারাজ। সেই জন্য তারা কি করলেন, এই রায়ের ভিত্তিতে ডিভিশন বেঞ্চে চলে যান। এবার ডিভিশন বেঞ্চে গিয়ে সবথেকে বড় খেলাটা হলো, যেটা সবথেকে বড় প্রবলেম। কি হলো, এই ডিভিশন বেঞ্চে গিয়ে সরকারের যে নিয়মের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়, যে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট অ্যাক্ট 2002-3 সালে, সেই অ্যাক্টটাকেই অবৈধ বলে ঘোষণা করা হলো। এই যে নিডি ব্যাপারটা ছিল, এই নিডি ব্যাপারটাকেই গ্রহণযোগ্যতা পেল না। তার মানে এতক্ষণে ছোট্ট কেস ছিল, এবার দেখো যে অ্যাক্টে গ্রহণ করা হচ্ছে সেটাকেই অবৈধ করে দিল। এবং এই মুহূর্তে ত্রিপুরা গভর্নমেন্টকে অর্থাৎ শিক্ষা দপ্তরকে এর মর্মতে যখন ওটাকে রিসার্চ করা হলো, দেখা হলো যে এরকম 461 জন শিক্ষক আছেন যারা
পুরোপুরিভাবে এই লিস্টের মধ্যে পড়েন না, তারা কোনোভাবে বাইরে থেকে প্রভাবিত বা ইত্যাদি ইত্যাদি। আমরা যা নিউজ পেয়েছি এটার উপরে ভিত্তি বলেছি, ঠিক আছে, যেসব সোর্স পেয়েছি এটার উপরে ভিত্তি করে। এবং এরকম ত্রিপুরার অলিতে গলিতে আজও আগরতলার গলিতে এটা প্রচলিত আছে যে এই 461 জন এইরকম ব্যক্তি আছেন যারা হয়তো ত্রিপুরার লোকাল পার্টি অর্থাৎ তৎকালীন যে সিপিআইএম পার্টি ছিল তাদের সমর্থকগণ ছিলেন বা স্বজন পোষণ এই সব ব্যাপারগুলো ছিল এবং হয়তো কারাপশান হয়েছে। এই বিষয়, এই কারাপশান হয়ে এতজনকে বাদ দেওয়ার কথা বললেন। কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট এই হাইকোর্টের বা ডিভিশন বেঞ্চের রায়কে তারা কোনোভাবেই স্বীকার করলেন না, হ্যাঁ, এবং তিনারা চলে গেলেন সুপ্রিম কোর্টে। এবার দেখো প্রবলেমটা হচ্ছে, দেখো আস্তে আস্তে প্রবলেমটা কোথাও না কোথাও সরকারই বড় করেছে। দেখো প্রবলেমটা কি হচ্ছে, তৎকালীন ত্রিপুরা সরকার অর্থাৎ মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী, এই রায়টিকে মেনে না গিয়ে চলে গেলেন সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে কি হয়, ফ্রি এডুকেশন অ্যাক্ট 2009 সালে, হ্যাঁ এটা তো অ্যাক্ট চলছিল। এবার 2009 সালে যখন আমাদের এইচআরডি মিনিস্টার অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, যেটা এডুকেশন মিনিস্টার বর্তমান নাম রয়েছে, তো এডুকেশন মিনিস্টার বা এইচআরডি মিনিস্টার 2009 অনুযায়ী অ্যাক্টের নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে বললেন সমস্ত শিক্ষা রাজ্যকে। এখানে কি বলা হলো, এখানে বলা হলো সমস্ত শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হবে। হঠাৎ করেই যদি বলে দেয় তাহলে সমস্ত শিক্ষক তো প্রশিক্ষণ প্রাপ্ত বা বিএড ডিএলএড করা আগে তো নিয়োগ হতো না, হ্যাঁ, এই ইদানিং লাস্ট 10 বছর থেকে শুরু হয়েছে। তখন অনেক রাজ্য আবেদন করলো যে আমাদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক অভাব, তাই আমাদেরকে এটাতে ছাড় দেওয়া হোক, এবং এটা ছাড়ও দেওয়া হয় এবং অপ্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদেরও চাকরির সুযোগ করে দেওয়া হয়, হ্যাঁ। এবার কি বলা হলো, কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কোনো ছাড় দেওয়া হয় না। মানে প্রাইমারি শিক্ষকের জন্য তারা বলে দিলেন অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে প্রশিক্ষণ হোক আর অপ্রশিক্ষক হোক প্রত্যেককে পরীক্ষা দিতে পারা যাবে, কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের অগ্রাধিকার দিতে হবে, অপ্রশিক্ষণ প্রাপ্তরাও সুযোগ পাবে। কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট কি করলো 2014 সালে, দেখো এটা তাদের সব থেকে বড় অন্যায়। 2014 সালে তারা শিক্ষক নিয়োগ করলো, প্রাইমারি শিক্ষক যেটা আমি দেখালাম 4523 জন। এই 4523 জন শিক্ষক নিয়োগ করা হলো, কিন্তু এর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক যেটা এনসিটি বলে দিয়েছিল, যেটা ফ্রি এডুকেশন অ্যাক্ট বলে দিয়েছিল, সেই এডুকেশন অ্যাক্টকে তারা ভায়োলেট করলো, মানে মানলো না, মেনে তারা ন্যূনতম যোগ্যতা রাখলো মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় প্রাইমারি শিক্ষকের অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষকের চাকরি দেওয়া হবে। তাহলে দেখো এখানেও একটা তারা ভুল করেছে। এই ভুল করার পর যখন এটা ধরা পড়লো, কোথায় গিয়ে ধরা পড়লো এইরকম এইটা ধরা পড়লো সুপ্রিম কোর্টে গিয়ে। কারণ এই রকম অনেকে ছিলেন যারা হয়তো উচ্চ মাধ্যমিক পাস ছিল চাকরি পাননি, মাধ্যমিক পাস ছিল তারা চাকরি পেয়ে গেছেন। তো তারা যেহেতু কেস করে, তাহলে এটাও ত্রিপুরার শিক্ষা দপ্তরের কেস ছিল। সুপ্রিম কোর্ট কি করলো, যে আগের কেসটার সঙ্গে এই কেসটাকে মার্জ করে দিল, একত্রিত করে তারা সুপ্রিম কোর্টের একটি রায় এলো, যেখানে স্পষ্ট বলে দেওয়া হলো যে লোয়ার কোর্টের যে রায়টা ছিল, যে 2003 সালের শিক্ষক নিয়োগ যে একটা ছিল, নিয়মটা ছিল, সেটা অবৈধ বলে ঘোষণা করা হলো, অর্থাৎ আগেরটাই বহাল রাখলেন এবং ফ্রি এডুকেশন না মানায় সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করলো। প্রায় 10,323 জনের চাকরি বাতিল করলো, ঠিক আছে। এখানে প্রসঙ্গত বলা ভালো 2012 সালে 958 জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের জন্য কিন্তু এই রায় বহাল ছিল না, তাদেরকে কিন্তু চাকরি কন্টিনিউয়াস করতে দিল। এটা বলা হয়ে থাকে যে ওটা খুব স্বচ্ছতার সঙ্গে হয়েছে, যাই হোক বিষয়টা তো এই হলো বিষয়। তাহলে কিভাবে গেছে, কোথাও না কোথাও ত্রিপুরার গভর্নমেন্টেরও অনেক দোষ রয়েছে। এমতো অবস্থায় এরকম করতে করতে যখন বাতিল করার এই সমস্ত দিক চলে এলো, তখন কি হলো, তখন বিষয়টাকে আগে বোঝার চেষ্টা করো। তখন কি হলো, মতো সরকার কি ভূমিকা নিল বা সরকারের কি ভূমিকা ছিল, সরকার চাইলে কি করতে পারতো, আমি বোঝাচ্ছি, কারণ পশ্চিমবঙ্গের রেসপেক্টটাও আজকে বোঝাবো। তো পুরো এই কেস স্টাডিটাকে বোঝো, তারপরে বোঝাচ্ছি। দেখো সরকার যদি চাইতো, লোয়ার কোর্টে যে 58 জনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, সেই 58 জনকে কিন্তু তারা চাকরি দিতে পারতো। চাকরি দিতে পারলে হয়তো এই কেসটা এত বড় হতো না, হয়তো বাকি শিক্ষকদের চাকরি বাতিল হতো না। তাছাড়া ফ্রি এডুকেশন অ্যাক্ট 2014কে তারা যদি মানতো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে যদি ন্যূনতম গুরুত্ব দিত, প্রাইমারি শিক্ষক এই হিসেবে নিয়োগ করতো, তাহলে আজকেই সেই সমস্ত ত্রিপুরার শিক্ষকদের 10,000 যে চাকরি হারালো, সেটা কিন্তু তাদেরকে হয়তো এই পর্যায়টা, এই দিনটা দেখতে হতো না। অর্থাৎ এই মতো অবস্থায় পুরো রাজ্যে যখন এটা নিয়ে তোলপাড় চলছে, সে মতো অবস্থায় 2018 সাল এসে দাঁড়ায়। 2018 সাল ঠিক প্রায় ত্রিপুরার বিধানসভা ভোট
এই সময় মানিক বন্দ্যোপাধ্যায় তৎপর হয় এই কেসটাকে সমস্যার সমাধান করতে। তারা বুঝতে পেরেছিল, পূর্বাভাস পেয়েছিল যে এই শিক্ষকরা 10,323 জন শিক্ষকের চাকরি হয়তো থাকবে না। তো তারা কি করলেন, তারা করলেন যে বিভিন্ন দপ্তরে, সরকারি যত দপ্তর আছে সেই দপ্তরে 13,000 শূন্য পদ সৃষ্টি করলেন, এবং এগুলো নিচু পোস্ট, হয়তো গ্রুপ সি গ্রুপ ডি এর পোস্ট, এবং সেখানে সেই সমস্ত পোস্টে শিক্ষক নিয়োগ করবেন কারা, মানে তাদেরকে নিয়োগ করবেন যারা হচ্ছেন চাকরিহারা। এরকম মানে অপ্রকাশ্যভাবে বললেন না, কিন্তু অপ্রকাশ্যভাবে বলে দিলেন কি, তিনারা বললেন যে এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করার জন্য 5 বছর 6 বছর সরকারি স্কুল থেকে পাস করে মানে পড়ানোর শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে তো তাদেরকেই বোঝাচ্ছে না। তো এই মতো অবস্থায় ত্রিপুরার আরও অন্যান্য চাকরি প্রার্থীরা এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে আওয়াজ তোলে, এবং সুপ্রিম কোর্ট এই নিয়োগকে অবৈধ বলে বাতিল করে দেন, যার পর ত্রিপুরার গভর্নমেন্ট সেটাও করতে পারলো না। এবং 2018 সালে চলে এলো সেই ভোটের পালা। সেই ভোটের পালায় ত্রিপুরার প্রধান বিরোধী দল বিজেপি গভর্নমেন্ট, তখন 2018 সাল, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এবং এমতো অবস্থায় ত্রিপুরাকে জয়লাভের উদ্দেশ্যে বিজেপির প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার অমিত শাহ থেকে শুরু করে পুরো ভোটে যান প্রাণ লাগিয়ে দেয়, এবং তারা প্রতিশ্রুতি দেয় যে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করবে, কারণ এটা ছিল মেন ইস্যু। আর তার সঙ্গে ছিল যে 10,000 শিক্ষক যে বাতিল যাচ্ছে তাদেরও একটা কিছু সুরাহা করবেন। তো এমতো অবস্থায় 2018 পরে, হ্যাঁ, বিজেপি গভর্নমেন্ট তারা কিন্তু জয়লাভ করে ক্ষমতায় আসে, এবং 10,000 শিক্ষকের কি হয় এখনও অবধি নিয়োগ করা হয়নি। এবার কি হয়, তৎকালীন শিক্ষামন্ত্রী বিজেপি গভর্নমেন্টের রতনলালকে বলা হলো যে 10,000 শিক্ষককে কিভাবে কি করা যায়, যেহেতু তাদের চাকরি বাতিল চলে গেছে। তো তারাও একটা ঠিক করলেন যে তিনি একটা ডিরেক্ট প্রেস কনফারেন্সে বলে দিলেন যে সিপিআইএম অর্থাৎ মানিক সরকারের যে ভুল, সেই ভুলে কিন্তু আমরা তার মাসুল দিচ্ছি। ঠিক আছে, আমরা তার কি করছি স্যার, মাসুল দিচ্ছি। তো এই মতো অবস্থায় যদি তাদেরকে আমরা চাকরিতে বহাল রাখি তাহলে কিন্তু আমাকে জেলে যেতে হবে, আর আমি জেলে যেতে পারবো না। তবুও বিজেপি গভর্নমেন্ট একটি ঠিক করলেন যে বিভিন্ন দপ্তর থেকে গ্রুপ ডি পোস্ট শূন্য পদ কি করা হবে, হ্যাঁ, 10,000 শূন্য পদ তৈরি করার চেষ্টা করলেন, যেটা সিপিআইএম সরকার করেছিলেন, এবং তাদের আশ্বাস দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত সেই পোস্টে কোনো নিয়োগ করা হয়নি, এবং নিয়োগ করা পসিবল নয়। ঠিক আছে, হ্যাঁ, বয়সের ছাড় দিয়েও, হ্যাঁ, এমতো অবস্থায় সমস্ত শিক্ষক চাকরি হারান, এবং হ্যাঁ, অন্তত পক্ষে সেই রায়টা চলে আসে, সমস্ত শিক্ষক চাকরি হারান। আজ 2025 কেউ এখনও চাকরিতে জয়েন করতে পারেননি, কিন্তু পরবর্তীকালে আবার পরীক্ষা হয়, আবার শিক্ষক নতুনরাও নিয়োগ হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এমতো অবস্থায় তোমরা জানো, আমি তোমাদের এই জানানোর উদ্দেশ্যে বলে দিই যে আগামী 27 এপ্রিল এবং আগামী তারপরের সপ্তাহ রবিবারে টেট 1 টেট 2 তাদের পরীক্ষা আছে, অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি, এবং তাদের রাজ্যে এখন প্রায় রীতিমতো পরীক্ষা হয়। এমতো অবস্থায় এই শিক্ষকদের কি পরিণতি হলো দেখো, এই 10,323 জন শিক্ষক তো চাকরি হারালো। কিন্তু সত্যি কথা বলতে এখানে কি প্রত্যেকের দোষ ছিল? কিছু জন হয়তো অবৈধভাবে পেয়েছে, সরকারের সহায়তায় পেয়েছে, হ্যাঁ, কোথাও না কোথাও ইল্লিগালটা কে করেছে? শিক্ষা দপ্তর করেছে, সরকার করেছে। তো দেখো, সরকার, শিক্ষা দপ্তর যদি দুর্নীতি করে তার মাসুল, আমলা যদি করে তার মাসুল কিন্তু সমস্ত চাকরি প্রার্থী 10,323 জন ফ্যামিলিকে দিতে হলো। এবার এমতো অবস্থায় আমাদের এখানে কি শিক্ষা নেওয়া উচিত সেটাও বলবো। তার আগে বলবো, সেই শিক্ষকদের মধ্যে দুঃখজনক হলেও 30 জন শিক্ষক চাকরি হারানোর জন্য হোক, সামাজিক যে একটা সম্মান ছিল সেটা হারানোর জন্য হোক, আত্মহত্যার পথ বেছে নেন। হ্যাঁ, যদিও এটা আমি বলবো, পশ্চিমবঙ্গের শিক্ষকদের কাছে জোড়হাত করে অনুরোধ করব এরকম পথ নেবেন না। এবং আরও বিভিন্ন জন শিক্ষক এই সমস্ত জিনিস মানসিক চিন্তা নিয়ে ভাবতে ভাবতে অনেক 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 শিক্ষক বিভিন্নভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শেষ অবধি যেটা মোটামুটি একটা সমীক্ষা দেখা গিয়েছে, সেটাতে 70 জন শিক্ষক মারা যান আত্মহত্যা সহ অসুস্থতা নিয়ে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এমতো অবস্থায় প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে যে যারা একটা জিনিস বুঝে নিন, যারা অবৈধ পথে, যারা টাকা দিয়ে চাকরি নেওয়া বা অবৈধ পথে চাকরি নেওয়ার কথা ভাবছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ হবে আপনারা এই পথ থেকে ফিরে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে করে কোনো উপায় নাই, 5 বছর 6 বছর 7 বছর পর চুরি করলে ধরা পড়বেনই, আর চাকরি যাবেই। তো এখান থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। সরকারকে, যে সরকার স্বচ্ছতার সঙ্গে থাকবে সেই সরকারের সঙ্গে থাকুন। হ্যাঁ, নাহলে সরকার উৎখাত হবেই, ত্রিপুরাই হয়েছে। হ্যাঁ, বলছি না যে বিজেপি গভর্নমেন্টও খুব ভালো, এরকমভাবে বলছি না, আমি জাস্ট একবারে নিরপেক্ষভাবে কথা বলছি। আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে, এটা মনে রাখবেন, ঠিক আছে? আর পরবর্তীতে ত্রিপুরায় যেটা হয়েছে, হ্যাঁ, পরবর্তী শিক্ষকরা কি পেয়েছেন,
কিছু চাকরি ফিরে পাননি, সোজা গল্প। হ্যাঁ, কি হয়েছে, একটা কাজ হয়েছে, প্রায় বেশিরভাগ সময় অন্তর অন্তর তাদের পরীক্ষাটা হয়, যা পশ্চিমবঙ্গে আজকে 2016 পর থেকে কোনো পরীক্ষা হয়নি, সেটা পরীক্ষা হয়েছে। তো প্রতিটা জিনিস মাথায় রাখবেন। আজকে ত্রিপুরার আমি কেস স্টাডিটা আপনাদের সামনে পরিবেশন করলাম, কেমন লাগলো, এবং পশ্চিমবঙ্গ প্রাইমারি এবং 9-10-এর ক্ষেত্রে কি হতে চলেছে আপনারা একটা রূপরেখা বুঝতে পারছেন। আমরা চাইবো সব কিছু সুষ্ঠুভাবে হোক, আর বিশেষ করে যারা 10 বছর ধরে অপেক্ষা করে আছেন, হ্যাঁ, তাদের যে পরিশ্রম ফল একই রকম সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়ে আছেন, তাদের সঙ্গেও থাকেন, তারাও যেন পরীক্ষায় সুযোগ পায়, রীতিমতো যাতে পরীক্ষা হয়, এটাই আমি কামনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।